হ্যালো, আমি ডক্টর তাহের। বিগত বহু বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্লিনিক্যাল প্র্যাকটিস, ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, স্বাস্থ্য ব্যবস্থায় বিভিন্ন রকম চিত্র আমার চোখে ধরা পড়েছে। এই যাত্রায় আমি যেটা বুঝেছি, স্বাস্থ্য মানে শুধুমাত্র ডাক্তার, হসপিটাল, অপারেশন বা ওষুধ ট্যাবলেট নয়। স্বাস্থ্য মানে সরাসরি আপনার ইনভলভমেন্ট ইন ইউর হেলথ ডিসিশনস। এই জন্য আমরা নিয়ে এসেছি অ্যাওয়ারনেস সিরিজ বাই মারিয়াম হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড। সবাইকে স্বাগত আজকের আমাদের এই পডকাস্টে। আজ আমরা কথা বলবো এমন একটা অর্গান নিয়ে, যে অর্গানটা আমাদের জীবন দশায় কোনোদিন বন্ধ থাকে না, আপনার আমার হৃদয় বা হৃৎপিণ্ড। আজকের আলোচনা আপনার হৃদয়কে জানুন, চিনুন আর যত্ন নিতেছে। আজ আমাদের এই প্রথম পডকাস্টে হোস্ট হিসাবে যে অতিথি এসেছেন, তার সঙ্গে আমার অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। 2004 সালে যখন নীলরতন সরকার মেডিকেল কলেজে আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে আসি, তখন আমাদের হোস্টেলের গ্রাউন্ড ফ্লোরের একটা ঠান্ডা ঘরে এক ঠান্ডা মাথার সিনিয়র ছিলেন। নিজের পড়াশোনার পাশাপাশি আমাদের অনেক ছোট বড় সমস্যার হেসে খেলে সমাধান করে দিতেন। সেই স্থির মাথার মানুষটি আজকে আমাদের মোস্ট ডাইনামিক এবং এনার্জেটিক অর্গান, আমাদের হৃৎপিণ্ডের মেকানিক। সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচলিত কাউবয় টু কার্ডিয়াক সার্জন, আমাদের সকলের পরিচিত ডক্টর আমানুল হক আজ আমার গেস্ট। আমানুল, যখন হোস্টেলে আমরা আগে গল্প করতাম, তো সেই তোমার ছোটবেলায় অনেকটা গল্প সেই সময় আমাদের কাছে এসেছিল। আমি জানতাম তোমরা মানে তুমি ম্যাথে খুব ভালো ছিলে স্কুলে। তো তোমার এই লম্বা জার্নিতে সেই ম্যাথের ভালোবাসাটা, সেই মানে সেটা তো আমরা জানি কি যে হয়তো তুমি ইঞ্জিনিয়ার হতে হতে হার্টের ইঞ্জিনিয়ার হয়ে গেলে। এই জার্নিটা কি করে এলো? আসলে গ্রামে যারা পড়াশোনা করে, গ্রামের মানুষ অনেকেই এই জিনিসটা হয়তো অন্তর দিয়ে বোঝে যে প্রত্যেকটা সাবজেক্ট বা বিষয়ের প্রতি এক একজনের এক একটা টান থাকে। তো সেই হিসেবে হয়তো আমার স্পেশাল ভাবে একটা ম্যাথ বা গণিতের উপর একটা টান ছিল। এবং মানে স্কুলেও অনেক সময় আমার মাস্টারমশাইরা বলতেন যে আমাদের অঙ্ক করার প্রতি যে একটা আকর্ষণ এবং তার যে প্রতিজ্ঞা, এটা একটা আলাদাই ইয়ে ছিল। তো সেই শর্তে আমি ম্যাথকে খুব ভালোবাসতাম ডেফিনেটলি। তো এই ম্যাথ ভালোবাসার কারণেই আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমি যখন কলকাতায় এলাম, এবং বিশেষ করে অঙ্ক নিয়েই আমি ভর্তি হয়েছিলাম কলকাতা সিটি কলেজে। এবং সেখান থেকে যখন অঙ্ক বিশেষ করে অনার্স সাবজেক্ট শুরু হয়, তখন অনেক কিছু ভালো পজিটিভ নেগেটিভ দিকগুলো আসে। এবং সেইখান থেকে আমার প্রথম মানে কলকাতায় এসে যেটা সমস্যা হচ্ছিল, যেটা অনেক গ্রামের মানুষের বা স্টুডেন্টদের বা যারা কোনো গ্রাম থেকে উঠে এসে কলকাতায় পড়াশোনা করার জন্য আসে, তাদের ক্ষেত্রে এই যেটা হয়, আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। তো প্রথমে আমি বিশেষ করে অঙ্কের টানে যেহেতু ভর্তি হয়ে গেছিলাম, কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম যে একটা জিনিস আমাকে যেখানটাই মানে কিছুটা একটা বাধা সৃষ্টি হচ্ছে, যেটা নিয়ে ম্যাথমেটিক্সের জিনিসটা আমার মাঝপথে আটকে গেল। এবং তখন থেকে আমার একটা হঠাৎ করে মানে চেঞ্জ পরিবর্তন হলো সিদ্ধান্তে, এবং তখন আমি সিদ্ধান্ত নিলাম যে ডাক্তারিতে পড়তে হবে। এবং তখন প্রিপারেশন নিলাম, তারপরে আস্তে আস্তে চান্স পেলাম, তারপরে তো এলাম। সেই সময় জয়েন্ট এন্ট্রান্স, ইভেন আমাদের সময়ও একটা ট্রেন্ড ছিল কি যে প্রথম 100 জন মেডিকেল কলেজে যাবে, তারপরের জন এনআরএসে যাবে। তো আমার যতদূর আইডিয়া, তুমি সে সময় অনেক 100-র মধ্যেই তোমার র্যাঙ্ক ছিল, তবুও তুমি এনআরএস নিয়েছিলে। এটার পিছনে কোনো কারণ? হ্যাঁ, সেটা আসলে আমাদের সেই সময়তেও ছিল যে 100 বা 150-র মধ্যে র্যাঙ্ক করলে সাধারণত মেডিকেল কলেজে সবাই নিত মেডিকেল জয়েন্টের চান্স পাওয়ার পর। কিন্তু আমার ক্ষেত্রে একটু ওইটা ডিফারেন্ট ছিল, কারণ আমি এনআরএস মেডিকেল কলেজ সম্বন্ধে একটা ঘটনা ছিল, ইনসিডেন্ট ছিল, যেটা আমাকে একটা সেন্টিমেন্টাল বন্ডিং হিসাবে কাজ করেছিল। তো আমার খুব যখন আমি মাধ্যমিক দিই, তখন ওই আমার এক ভাগ্নি, খুব ছোট্ট বয়স, মানে 3-4 বছর বয়স হবে, সে ছাদ থেকে পড়ে যায় গ্রামের বাড়ি থেকে।
তো তারপরে ওখানে বিভিন্ন হসপিটাল থেকে হসপিটাল করতে করতে আলটিমেটলি এনআরএস নিয়ে আসে, এনআরএস ভর্তি হয় এবং ওর একটা হেড ইনজুরি হয়েছিল এবং সেখান থেকে খুব গুরুতর অবস্থায় আঘাত পাওয়ার পরেও বেঁচে বাড়ি ফিরেছিল। এবং বাড়ির আমার যে দাদা বা জামাইবাবু যারা এসেছিলেন সাথে, তারা ওনারা গিয়ে আমাকে ওই এনআরএস সম্বন্ধে অনেক গল্প শুনিয়েছে আর কি। মানে তারপরে সেই সেই থেকে আমার একটা এনআরএস এর মানে হসপিটাল মানে কলকাতার একটা এনআরএস নামেই আমি জানতাম। তো সত্যি কথা বলতে মেডিকেল কলেজ পিজি তখন আমার কাছে জানা নাম। আর বিশেষ করে আমি যখন চান্স পেলাম জয়েন্ট এন্ট্রান্সে, তখন আমার মধ্যে একটা জিনিস কাজ করছিল যে আমি এনআরএস আচ্ছা আমরা আমাদের দর্শকদের জন্য খুব সহজ ভাষায় যদি বলতে হয়, হার্ট প্রতিদিন কি কাজ করে আমাদের শরীরে? দেখো, মানুষের হার্ট এমনই একটা যন্ত্র যে জিনিসটা আমরা জানি যে হার্ট বন্ধ মানে মানুষ নেই। আমরা জন্ম মানে মৃত্যু আর জীবিত দুটোর মধ্যে ডেফিনেশন বা ডিমার্কেশন হচ্ছে তৈরি করে হার্ট। হার্ট কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় এবং সেটা যদি আমাদের পারপাসফুলি না হয়, না অনেক সময় হার্ট বন্ধ থাকলে মানুষ জীবিত থাকে, সেটা আমি পরে আসছি, কিন্তু আদারওয়াইজ হার্ট বন্ধ মানে আমরা ধরে নিতে পারি যে সেই মানুষটা মৃত। এবার হচ্ছে হার্টের কাজটা কিভাবে পাই। আমরা সবাই জানি যে আমাদের একটা সার্কুলেটরি সিস্টেম আছে, যে সিস্টেমের সেন্টার হিসাবে একটা আমাদের হার্ট কাজ করে। হার্ট কিভাবে কাজ করে? হার্টটা শুধু একটা পাম্পিং মেশিনের মতো যন্ত্র, যার ভেতরে যদি আমি ঢুকি, যেটা আমার প্রত্যেক দিনের কাজ, তো সেখানে দেখবো যে কিছু চেম্বার আছে, দুটো আপার চেম্বার আছে, দুটো লোয়ার চেম্বার আছে, আর কিছু ভাল্ব আছে, যে ভাল্বগুলো প্রতিনিয়ত ব্লাডের একমুখী প্রবাহ করে, যে জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। কারণ হার্ট একটা পাম্পিং মেশিন হিসাবে কাজ করতে গেলে যে জিনিসটা প্রথমে প্রয়োজন, সেটা একদিক দিয়ে হার্টের মধ্যে ব্লাড ঢুকবে এবং আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে। এই যে ওয়ান ওয়ে সার্কুলেশন, এইটা আমাদের হার্টের ভাল্ব মেনটেন করে। তো সব মিলিয়ে যে যন্ত্রের মতো কাজ করে, একটা মেশিনের মতো, সেটাই হচ্ছে হার্ট। এবং হার্টই আমাদের জীবনের সংজ্ঞা হিসাবে আমরা ধরি, যে জিনিসটা আমরা নিয়ে বেঁচে থাকি অ্যাকচুয়ালি। ক্লিনিকে আইসিইউতে আমরা কাজ করতে গিয়ে পেশেন্ট পার্টির কাছ থেকে এরকম কোয়েশ্চেন খুব কমনলি পাই, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, হার্ট ব্লক, কার্ডিয়াক অ্যারেস্ট। মানুষজন খুব কনফিউজ এবং প্রত্যেকবার আমাকে বা আমার মতো অনেক ক্লিনিশিয়ানকে বুঝিয়ে বোঝাতে হয় পেশেন্টদের। তো অ্যাজ এ কার্ডিয়াক সার্জন সিম্পলি যদি এই টার্মগুলোকে পেশেন্টকে সহজভাবে বলতে হয়, কি বলবো? তো হার্ট আমাদের এমনই একটা যন্ত্র, আমি আগে বললাম যে একটা পাম্পিং মেশিন হিসাবে কাজ করে। এবং এই যে হার্টের যে চারটে জিনিস তুমি বললে, এই জিনিসটা কিন্তু অনেক ডাক্তারবাবুদেরও মানে এই জিনিসটা নিয়ে ক্লিয়ার কাট আইডিয়া অনেক সময় থাকে না। আমরা একটা কার্ডিয়াক সার্জন যেহেতু, আমরা হার্টকে সবসময় ভেতর থেকে বাইরে থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা নিজের চোখে দেখি। এই জিনিসটা হয়তো অনেকেরই সৌভাগ্য হয় না। এবার আমি যেটা প্রথমে আসি, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর এবং কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট ব্লক। তো এই টার্মিনোলজি গুলো এক এক রকমের জিনিস আছে। হার্ট অ্যাটাক এবং হার্ট ব্লক দুটো খুব ক্লোজলি রিলেটেড একটা দুটো ওয়ার্ড। যে জিনিসটা হার্ট ব্লক মানে আমরা দু ধরনের ব্লক বুঝি। একটা হচ্ছে হার্টের রক্তনালীতে, যেটা হার্টের করোনারি সাপ্লাই, যেটা হার্টকে নিজের ব্লাডটা সাপ্লাই করছে। হার্ট তো সবাইকে ব্লাড দিচ্ছে, কিন্তু হার্টেরও তো নিজস্ব ব্লাড দরকার। কারণ হচ্ছে হার্ট তো আর ব্যাটারি চালিত যন্ত্র নয় বা ডিজেল পেট্রোল দিয়ে চলছে না, তো ও কিন্তু রক্ত দিয়ে চলছে। তো এই যে রক্তটা যে রাস্তা দিয়ে আসছে, দ্যাট ইজ কল্ড করোনারি আর্টারি, আমরা সবাই জানি এটা। তো ওই আর্টারিতে যখন ব্লক হয়, তখন সেই যে কন্ডিশনটা আমরা পেশেন্টের মধ্যে দেখি, সেটাকে বলা হয় হার্ট অ্যাটাক। এবার ব্লকটার কারণ আর ম্যানিফেস্টেশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। এবার আসি আমি কার্ডিয়াক অ্যারেস্ট। অ্যারেস্ট কথাটা মানে হচ্ছে বন্ধ হয়ে যাবে। হার্টের যে এই যে প্রত্যেক দিনের লাভ ডাব আওয়াজ করছে বা চলছে, এইটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, হার্ট যখন স্টপ হয়ে গেছে, তার ফলে যে জিনিসটা হবে, হার্ট মানে অ্যারেস্ট মানে স্টপ। এই যে হার্ট অ্যারেস্ট হয়ে যাওয়া মানে আমরা দেখি যে অনেক সময় রাস্তা মাঠে খেলতে খেলতে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে।
এবং তখন মানে হচ্ছে হার্টটা টোটালি বন্ধ হয়ে গেছে। এবার এই কন্ডিশনে আমাদের যেটা করতে হয়, সিপিআর দিয়ে হার্টকে এক্সটার্নালি পাম্প করতে হয়। কারণ হচ্ছে ওই টাইমটা হার্ট যদি না চলে তাহলে আমাদের সমস্ত অর্গান, ব্রেন বলো বা কিডনি বলো বা লিভার বলো, সবকিছু কিন্তু ড্যামেজ হবে। এবার আসি লাস্ট দিনে যেটা তুমি বললে যে হার্ট হার্ট ফেলিওর হলে কিন্তু মানুষ নাও মারা যেতে পারে। হার্ট ফেলিওর বিভিন্ন রকমের হয়। হার্ট ফেলিওর অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। হার্ট ফেলিওর বিভিন্ন রকম ভাবে প্রেজেন্ট করতে পারে, কিন্তু হার্ট ফেলিওরের মেইন যে জিনিসটা ডেফিনেশন যদি জিজ্ঞাসা করো, তাহলে হার্টের যে কাজ করার ক্ষমতা সেটা পুরোপুরি সঠিকভাবে হচ্ছে না। সেটা বিভিন্ন রকম ভাবে হতে পারে। যেটা ধরো সাপোজ একটা এক্সাম্পল যদি দিই, যে হার্টকে আমি বলে যে মানে আমার দরকার হচ্ছে 100 ml ব্লাড দেওয়া, এবং সেখানে যদি দেখা যাচ্ছে হার্ট 100 ml এর জায়গায় 40 ml ব্লাড তুলতে পারছে এবং 60 ml ব্লাড তুলতে পারছে না। এই যে ইনএবিলিটি টু মিট দা বডিজ ডিমান্ড, এইটাকে কন্ডিশনটাকে বলা হয় হার্ট ফেলিওর। তো আমরা চারটে ওয়ার্ডকে অনেক সময় মানে এটার ঘাড়ে ও চেপে যায়, ওটার ঘাড়ে ও চেপে যায়। এটা কিন্তু খুব জরুরি যে কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্টের ট্রিটমেন্ট কিন্তু হার্ট ব্লকের ট্রিটমেন্ট দিলে হবে না। তো এই মোটামুটি হার্ট অ্যাটাক এবং হার্ট ব্লক এই দুটো ক্লোজলি রিলেটেড, যদিও কিন্তু হার্ট ব্লকটা হচ্ছে কারণ আর হার্ট অ্যাটাকটা হচ্ছে ম্যানিফেস্টেশন তার রেজাল্ট। আশা করা যায় এরপর এই চারটে শব্দ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আমরা এগুলো জানলাম একজন কার্ডিয়াক সার্জনের মুখ থেকে, যার হাত প্রত্যেক দিন কোনো না কোনো হার্টের উপরে থাকে। আচ্ছা, আমাদের হার্ট এমনিতেই খুব ক্রিটিক্যাল অর্গান, লোকে হার্ট শুনলেই ভয় পেয়ে যায়, তার উপর অপারেশন শুনলে লোকের ভয় আবার 10 গুণ বেড়ে যায়। তো এই অবস্থায় আমার কয়েকটা কোয়েশ্চেন, দর্শকদের খুব সাধারণভাবে যদি বলা যায় যে কোন পরিস্থিতিতে ওষুধই ভালো, কোন পরিস্থিতিতে হার্টে অপারেশন না করলে তার জীবনের ঝুঁকি হতে পারে, আর অপারেশন যদি করতে হয় এই টেকনোলজি আর এআই এর যুগে এখনকার দিনে অপারেশন কতটা ঝুঁকিপূর্ণ? প্রথমে বলি হার্টের অপারেশন। হার্টের অপারেশন মানেই একটা ভীতির কারণ, এটা আমরা সবাই জানি। এমনকি সার্জেনেরও একটা ভয়ের কারণ থাকে, কারণ হার্টের অপারেশন করতে গিয়ে হার্ট বন্ধ করে হার্টের ফিরলো না, এরকম ঘটনা আমাদের কিন্তু হয়ে থাকে। এবং যদি হার্ট আর না ফেরে, তখন যে সিচুয়েশন তৈরি হয়, একটা তো একটা পরিবারের বড় বা ফ্যামিলির বড় একজনকে হারাচ্ছে সে, আমরা কিন্তু ডাক্তার হিসাবে আমরা পেশেন্টকে হারিয়ে দিতে পারি। তো এইখানটাই একটা ভীতির কারণ থাকে। কেন থাকে? কারণ হচ্ছে হার্টের অপারেশনটা যদি আমরা ধরি, ক্রসলি যদি ভাগ করি, আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে বাইপাস অপারেশন আর একটা হচ্ছে ওপেন হার্ট অপারেশন। এইখানে দুটোর যে ক্লিয়ার কাট আইডিয়া অনেকেরই নেই। অনেক সময় বাইপাস অপারেশনকে আমরা ওপেন হার্ট অপারেশন ভাবি, বা কোনো সাপোজ ধরো যেমন অনেক সময় এরকম ঘটনা ঘটে যে একটা কার্ডিওলজিস্ট একজন এনজিও করেছেন, এনজিও করে দেখা গেল যে ব্লক গুলো ক্রিটিক্যাল ব্লক আছে যেখানে এনজিওপ্লাস্টি করা যাচ্ছে না, এবং তখন ওইখান থেকে পেশেন্টের বা বাড়ির লোকজনকে বলা হয় যে আপনারা এটা তো মাইক্রো সার্জারি করছে না, এটা আপনাকে ওপেন অপারেশন করতে হবে, ওপেন হার্ট সার্জারি করতে হবে। কিন্তু এইটা মনে রাখতে হবে যে বাইপাস অপারেশনটা কিন্তু ওপেন হার্ট অপারেশন নয়। কেন? কারণ হচ্ছে ওপেন কথাটার মানে হচ্ছে খোলা। এবার হার্ট খুলে যখন ভেতরে গিয়ে আমরা অপারেশন করি, তখন সেটাকে বলা হয় ওপেন হার্ট অপারেশন। যেটা ধরো সাপোজ কোনো পেশেন্টের ভালভে কোনো সমস্যা হয়েছে, কোনো বাচ্চাদের হার্টে ফুটো আছে, তখন আমাকে কি করতে হবে? হার্টের ভেতরে গিয়ে অপারেশন করতে হবে। এবং হার্ট যখন আমি খুলবো, ভেতরে যাব, তখন এবার হার্টটা তো খোলা অবস্থায় পাম্প করতে পারবে না। একটা বেলুন যদি আমি খোলাতে যাওয়ার আগে কেটে দিই বা ফুটো করে দিই, তাহলে বেলুন তো খুলবে না, তো তখন হার্ট কাজ করবে না। তো দ্যাট ইজ হোয়াই কি করি আমরা, হার্ট ওপেন হার্ট সার্জারির সময় বিশেষ করে আমরা কি করি, হার্টটাকে একটা মেশিনের সঙ্গে কানেক্ট করি, যেটাকে কার্ডিওপালমোনারি মেশিন বলা হয়, বাইপাস মেশিন। এবং তার পরে হার্ট মানে হার্টের সমস্ত ব্লাড গুলো মেশিনে চলে যাচ্ছে, মেশিনে পিউরিফাই হচ্ছে, অক্সিজেনেশন হচ্ছে, তারপরে আবার বডিতে আসছে। তো এই মেশিনটা হার্ট এবং লাং দুটোরই কাজ করবে। সেই টাইমটাতে পার্টিকুলারলি যতক্ষণ ধরে আমরা অপারেশন করব, ততক্ষণ হার্টটা বন্ধ থাকবে। এবং সেই অবস্থায় আমরা অপারেশন করব, হার্টটাকে বন্ধ রাখবো। এই একটা কন্ডিশন যেখানে মানুষের হার্ট বন্ধ থাকে কিন্তু মানুষ বেঁচে থাকে। এইটা যে জিনিসটা আমরা ভেতর থেকে দেখছি, এইটা তো বাইরের
লোকজনের মধ্যে এই আইডিয়াটা নেই। ওরা এবার ভেতরে ওটির মধ্যে কি হচ্ছে সেটা তো বাইরে থেকে ব্রডকাস্টেও দেখতে পাচ্ছে না, বা কোনো ভিডিওতেও দেখতে পাচ্ছে না, যে কেউ হয়তো ইউটিউবে ছাড়লো কয়েকটা, বা লাইভ জিনিস কিন্তু সাধারণ পাবলিক দেখতে পায় না। তো ন্যাচারালি ওদের বিভিন্ন রকমের পারসেপশন থাকে অপারেশন সম্বন্ধে। কেউ ভাবে যে হাড়টা কেটে কোথায় বের করে হয়তো অপারেশন করছে ডাক্তারবাবু, কেউ আবার বলছে হাড়টা বাইরে নিয়ে এসে রিপেয়ার করলো মেকানিকের মতো, তারপরে গিয়ে আবার লাগিয়ে দিল। তো এই বিভিন্ন কারণে মানুষের মধ্যে একটা ভীতির কারণ তৈরি হয়, এবং মানুষ কি ভাবে যে হার্ট অপারেশন করা মানেই মানুষ মারা যাবে। এবং একটা টাইম ছিল যেখানে আমাদের এটা ঘটতো, কিন্তু আজ থেকে যদি 30 বছর 40 বছর আগের কথা ভাবি আমরা, তাহলে কিন্তু আমাদের হার্টের অপারেশনে ম্যাক্সিমাম মারা যেত। কেন মারা যেত? কারণ হচ্ছে তখন টেকনোলজি এত উন্নত হয়নি। তো এই যে আমরা হার্টকে বন্ধ করছি, সেটা তো একটা ইনজেকশন দিয়ে বন্ধ করছি। সে তার ইনজেকশন ডেলিভারি সিস্টেম থেকে শুরু করে ইনজেকশনের ধরন সবকিছুই এত উন্নত হয়ে গেছে, আর আজ থেকে 30 বছর আগে অতটা উন্নত ছিল না। তো ন্যাচারালি কি হচ্ছে, মানে ওই যে পারসেপশন, ওইটা বংশ পরম্পরায় যেমন চলে আসে, সেরকম লোকের মধ্যে স্প্রেড করে আছে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হার্টের অপারেশনের যে মানে কমপ্লিকেশন বলো, আউটকাম বলো, সেটা কিন্তু ড্রাস্টিক্যালি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তবুও মানুষের মধ্যে এটা একটা ধারণা আছে, হার্ট অপারেশন মানেই মানুষ মারা যাবে। হার্ট অপারেশন মানেই হচ্ছে অপারেশনের পরে আমি কিছু কাজ করতে পারবো না, আমি জখম হয়ে যাব, আমি মাঠে যেতে পারবো না, আমি আমার কাজ করার ক্ষমতা থাকবে না। হার্টের অপারেশন মানে অসহ্য ব্যথা হবে, বুকটা কাটবে। এই যে জিনিসগুলো ধারণা, এইখান থেকে মানুষ অনেকেই কিন্তু হার্টের অপারেশনের দিক থেকে পিছিয়ে আসে। কিন্তু আমরা দেখেছি প্রথম যে কোশ্চেনটা তুমি করেছিলে যে হার্টের অপারেশন কখন করতে হয়, আমরা যদি ভালো করে দেখি যে হার্টের যে কোনো কন্ডিশনেই আমরা অপারেশন করতে হবে তা কিন্তু নয়। এইটা সবথেকে বড় ডিসিশন নেওয়ার সময়, যেখানে কোন জায়গাতে হার্টের অপারেশনটা এক্স্যাক্টলি করা দরকার। বিশেষ করে যেমন ধরো হার্টে একটা ব্লক হচ্ছে, ব্লক মানে কি অপারেশন, বা আমি যদি বলি যে হার্ট অ্যাটাক হয়েছে। আমরা যদি দেখি, মানে আমরা পড়াশোনা করে অনেক সময় যারা স্টাডি করে যদি দেখি, তাহলে হচ্ছে যদি 100 জনের মানুষের হার্ট অ্যাটাক হয়, তার মধ্যে ম্যাক্সিমাম 10 থেকে 15 জন মানুষের হার্টের অপারেশনের প্রয়োজন হয়, যেটা বাইপাস সার্জারি। বেশিরভাগ লোকেরই কিন্তু হার্টের অপারেশন প্রয়োজন হয় না। এবার উল্টো দিকে ওপেন হার্ট অপারেশন, যেমন ভালভের অপারেশন, ভালভের প্রবলেম হলে কি অপারেশন লাগে? তা কিন্তু লাগে না। একটা কন্ডিশন পর্যন্ত আমরা মেডিসিন দিয়ে চালাই, এবং তারপরে দেখা যাচ্ছে যে ভালভের প্রবলেমের জন্য হার্টের আরো কিছু এক্সট্রা প্রবলেম তৈরি হচ্ছে, এবং একটা টাইম আসবে হার্ট ফেলিওর হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আমরা ভালভটাকে যদি চেঞ্জ না করি, পরিবর্তন না করি, তাহলে কিন্তু একটা এন্ড আপ করবে হার্ট ফেলিওরে। তখন ও সেই মুহূর্তে যদি কেউ এসে বলে যে আমার অপারেশনটা করিয়ে দাও, তখন দেখা যাবে তার রিস্ক এত বেড়ে গেছে, তখন সত্যিই মানুষ অপারেশনের পরে কিন্তু মারা যেতে পারে। তাহলে যেটা আমরা জানতে পারলাম যে হার্টের সব প্রবলেম মানেই যে তাকে হার্ট সার্জারির দিকে যেতে হবে সেরকম কিছু নাই। শুরুতে ইভেন কার্ডিয়াক সার্জনরাও শুরুর দিকে আগে ওষুধ দিয়ে একটু স্টেবল করে তারপরেই একটা অপারেশন ডিসিশন নেবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার কাছে আজকে অনেকটা ক্লিয়ার হলো, কি যে ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি তখনই আমরা করবো যখন সেখানে যেখানে কোনো গঠনগত ত্রুটি বা কিছু থাকবে, হার্টের ভেতরে ভেতরের যেটা গঠনগত ত্রুটি। বাইরের যেগুলো ভাস্কুলার ডিজিজ যেগুলোকে আমরা বলি, সেগুলো ওপেন হার্ট সার্জারি নয়। মানে মানুষের কাছে এই মেসেজটাও কিন্তু যাওয়া দরকার, হার্ট মানেই ওপেন হার্ট সার্জারি নয়। আচ্ছা, কার্ডিয়াক মানে সার্জারিতে লোকের ভয়ের একটা মেইন কারণ হচ্ছে কি যে কার্ডিয়াক সার্জারি করে নিল, করার পর তার লাইফ মানে পোস্ট সার্জারি লাইফস্টাইলটা কিরকম হবে, রেস্ট্রিকশন কি কি থাকবে, সে নর্মাল লাইফে ফিরতে পারবে কিনা, এই ভয় একটা কাজ করে। তার জন্য কিন্তু একটা বড় অংশ যেতে পারে মানে অপারেশনে রাজি হতে চাই না। তো সেক্ষেত্রে তোমাদের তো এত হাজার সার্জারি করা হয়ে গেছে, তাদের একটা ওভারঅল একটা পেশেন্টকে আমাদের পাবলিককে আইডিয়া দিতে চাও তারা কি রকম করছে, নর্মাল লাইফ কতটা নর্মালাইজ করেছে পোস্ট অপারেটিভ লাইফ, তাহলে একটা ব্রিফ আইডিয়া পাবে। হ্যাঁ, এই যে অপারেশন পরবর্তী লাইফস্টাইল, এই সম্বন্ধে আমাদের একটা কনসেপ্ট, এখন কারেন্ট কনসেপ্ট কাজ করে, যেটা লাইফ টাইম ম্যানেজমেন্ট। এটা একটা সার্জারি ডেফিনেটলি একটা শুধু রোগীর নয়, একটা ফ্যামিলির জন্য একজন বিশাল বড় একটা ট্রমা। এই ট্রমা কাটিয়ে তার নর্মাল লাইফে ফিরিয়ে দেওয়া, এটা হচ্ছে সার্জারির প্রথম এবং একমাত্র উদ্দেশ্য।
এবার যদি যদি আমি অপারেশন হয়েছে বাইপাস সার্জারি কিংবা অপারেশন হয়েছে ওপেন হার্ট সার্জারি, তো এই অপারেশনের পরে যেটা সব থেকে বড় সমস্যা হয় যেটা হচ্ছে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম, আমাদের বুকের যে পাজরা, এইটাকে কিন্তু আমরা ব্রিজ করি, মানে কেটে দিই, এবং এর ফলে মানুষের শ্বাস নিতে অনেক সমস্যা হয়, এবং এইটাই কিন্তু মানে সবার জন্য সবথেকে ভীতির কারণ। তো এইটাকে প্রথমে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কিভাবে আপনি শ্বাসকে আবার নরমালাইজ করবেন। কারণ এই যে বনি কেসটা আমার কাজ করছে, এই প্রথম সামনের দিকটা কেটে ইয়ে করে আবার জুড়ে দিলাম যদিও, কিন্তু ইট উইল টেক টাইম টু প্রপার ক্লোজার। তাহলে হিল করার জন্য একটা সেই টাইমটাতে ও কিভাবে করবে, কিভাবে ঘুমোবে, কি খাবে, কোনটা খাবে না, তারপরে কিভাবে স্নান করবে, উন্ডের কেয়ার কিভাবে নেবে, তারপরে মেডিসিন কিভাবে নেবে, এগুলো বিভিন্ন রকম ভাবে পেশেন্টের কাউন্সিলিং করে বুঝিয়ে দেওয়া হয়, পেশেন্টের বাড়ির লোককে বুঝিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে পোস্ট সার্জারি একটা এডুকেশন বলে আমাদের একটা সেশন থাকে, যেখানে আমরা পেশেন্ট এবং পেশেন্টের রিলেটিভদেরকে আমরা এই এডুকেশন দিয়ে ওটাকে বুঝিয়ে দিই। আমরা তো এতক্ষণ হসপিটালে সমস্ত কিছু করলাম, চার্টিং করলাম, বাড়িতে গিয়ে আপনি কি করবেন, কিভাবে করবেন, কারণ এই যে সবকিছু মনিটর হচ্ছিল হসপিটালে, এবার বাড়িতে গিয়ে যদি আমি সব বন্ধ করে দিই তাহলে ওর হার্ট রেট হঠাৎ করে যদি বেড়ে যায় তাহলে তো ধরাই পড়বে না। তো সেই জন্য প্রথম যেটা করি আমরা বাড়ির রিলেটিভদেরকে একটা মিনিমাম এডুকেশন দিয়ে আমরা বুঝিয়ে দিই যে টেক কেয়ার গুলো কিভাবে নেবেন। অনেকে বলে যে আমি বাড়িতে কেয়ারটেকার লাগাবো, যেটা নার্সিং পার্সোনাল হতে পারে, মেডিকেল কোনো পার্সোনাল হতে পারে, তো তারা তাদের সাধ্যমতো সেরকম করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এরকম তো সম্ভব না। গ্রামের থেকে বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে, তাকে শুধু কেয়ারটেকারের জন্য 10,000 টাকা খরচা করা তার সাধ্যের বাইরে। তো সেক্ষেত্রে মানুষ তার নিজের ফ্যামিলির লোক যদি করতে পারে তাহলে সেটা ভালো হয়। এবার আমি একটা একটা করে যদি আসি যে অপারেশন পরবর্তীকালে আমরা খাবো কি আর কি খাবো না, এটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম কোশ্চেন আসে। আমরা যেটা বলি, অপারেশন পরবর্তীকালে কিন্তু ওর বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক চলেছে, ইনজেকশন চলেছে, যে এই যে খিদে হওয়ার প্রবণতা এটা কিন্তু ড্রাস্টিক্যালি কমে যায় ন্যাচারালি। কি হবে, এবার আমি যদি ওই পেশেন্টকে এই খাবে না ওই খাবে না বিভিন্ন রেস্ট্রিকশন করি তাহলে কিন্তু ওর নিউট্রিশনের প্রবলেম হবে। তো আমরা বিশেষ করে যেটা বলি যে আপনার সুগার বা ডায়াবেটিক যদি আপনি না হন তাহলে আপনি নর্মাল যে কোনো খাবার বাড়িতে যা আসছে সমস্ত কিছু খাবেন। যারা পেশেন্ট কিডনি পেশেন্ট আছে তাদের কিডনির একটা ডায়েট চার্ট থাকে, ডায়াবেটিকের একটা ডায়েট চার্ট থাকে, কিন্তু ইনিশিয়ালি 1 মাস থেকে 2 মাস আমরা অপারেশন পরবর্তীকালে নরমাল একদম বাড়ির রান্না খাবার, তেল মশলা ঘি এরকম জাতীয় হাই স্পাইসি খাবার অ্যাভয়েড করতে বলি, এবং সবজি বা ফল জাতীয় খাবারগুলো একটু বেশি। তুমি দেখবে যে অপারেশন হয়ে বাড়ি যখন রোগী যায় সবাই ফল নিয়ে হাজির হয়ে গেছে, এটা কিন্তু একটা কারণ যে ডাক্তারবাবু ফল খেতে বলেছে, এবার সবাই বাড়ির লোক ফল নিয়ে বাড়িতে পৌঁছে গেছে, এটা একটা খাবার গেল। এবার হচ্ছে ও কিভাবে শোবে, আমার যে এই যে বুকটা কাটা আছে, এবার আমি যদি সাইড হয়ে শুই তাহলে এই একটা মানে মুভমেন্টের সম্ভাবনা থাকবে, হিলিংকে হ্যাম্পার করবে। তো সেই জন্য আমরা বলি ইনিশিয়ালি 1 মাস ওরা একদম চিত হয়ে শোবে, ওঠার সময় সাইড হয়ে উঠবে, এবং একটু সাপোর্ট দেওয়ার জন্য আমাদের বাইন্ডার দেওয়া থাকে। এইগুলো একটা বেসিক একটা মানে ট্রেনিং করে দেওয়া হয় যে এইভাবে করবেন। সেকেন্ড জিনিস হচ্ছে রেসপিরেটরি ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন, যে কিভাবে রেসপিরেশন নেবেন। একটা যন্ত্র আছে স্পাইরোমিটার বলে, ওটা আমি মুখ দিয়ে টানবো, দিয়ে তারপরে লাংসটাকে ফুলাবো। অনেক সময় এটা লেপ্টেশিয়া লাং কোলাপস থাকে, সেগুলো আস্তে আস্তে ঠিক হবে, শ্বাসকষ্ট কমবে। অনেক সময় ঘুমের ডিস্টারবেন্স হয়, কারণ হচ্ছে অপারেশনের পরে যে আইসিইউতে আমরা দিই, তো সারাক্ষণ তো লাইট জ্বলছে। এবার ও মানে পেশেন্ট এরকম ভাবে যে এটা দিন হচ্ছে না রাত হচ্ছে, অনেক সময় সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হয়, ডেলিরিয়াম হয়, সাইকোসিস হয়। এবার পেশেন্টকে সিস্টার ওষুধ খাওয়াতে যাচ্ছে, ও বলে বিষ খাওয়াতে যাচ্ছে, আরই মুশকিল, মানে কিছুতেই ওকে কনভিন্স করা যাচ্ছে না, খুব হইচই করছে, এরকম হামেশাই দেখা যায়। এটার কারণ হচ্ছে যে আমাদের ঘুমের সাইকেলটা এটা চেঞ্জ হয়েছে। এবার এইটাকে আবার নরমালাইজ করতে অনেকেই বলে রাখলো ঘুমাচ্ছে না কিছুতেই, ওষুধ দিন ওষুধ দিন। এইটাকে কিন্তু ওষুধ দিয়ে ঘুমের যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু এটা খুব এক সময় খুব খারাপ জিনিস হবে। সেজন্য এটা সাইকেলটা নরমাল ওয়েতেই ন্যাচারালি আবার ফিরে আসবে। এটাকে জাস্ট কনভিন্স করে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে আপনাকে এইটা করুন, আস্তে আস্তে ঠিক হবে। আরেকটা জিনিস যেটা মানে অনেক সময় ঘায়ের উপরে জল দেবো নাকি স্নান করবো না এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। আমরা যেটা বলি
48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আমাদের যে স্কিনের কার্ড থাকে সেটা কিন্তু উপর থেকে হিল হয়ে জুড়ে দেয়। তারপরে থেকে আমরা যদি কখনো কোনো জায়গায় ইনভেসিভ লাইন না থাকে, তাহলে আমি পেশেন্টকে কিন্তু স্নান করার পারমিশন দিতে পারি, এক্সেপ্ট যেখানে সেন্ট্রাল লাইন করা আছে, যেখানে কোনো ইনভেসিভ ব্লাডের সঙ্গে কানেক্টিং কোনো লাইন করা আছে, সেখান থেকে জল ভেজালে সেটা আবার ব্লাডের মধ্যে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। এই সিম্পল সিম্পল জিনিসগুলো লজিক্যালি আমরা যদি অ্যাভয়েড করে তাকে স্নানের পারমিশন দিই। এবং এরপরে আসি আমরা যে মানে ফলো আপে কিভাবে আসবো, কিভাবে মানে কতদিন পর পর ফলো আপ করবো, এটা আমাদের পার্টিকুলার প্রোটোকল ওয়াইজ হয়। এর পরে আস্তে আস্তে ধীরে ধীরে 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে যখন হাড়ের মানে বোনটা জুড়ে যায় আমাদের, বিশেষ করে স্টারনামটা, তখন ও যে কোনো কাজ করতে পারবে। তার আগে মানে আমরা ইউজুয়ালি হেভি ওয়েট লিফটিং এর জন্য অ্যাভয়েড করতে বলি, সামনে ঝুঁকে কোনো জিনিস তুলবে না এরকম বলি। আবার 3 মাস থেকে 4 মাসের মধ্যে আমরা যখন স্টারনামটা জুড়ে দেয়, তখন হি ক্যান ডু এনিথিং। মানুষ পাহাড়ে চড়তে পারবে, বস মানে মাঠে গিয়ে কাজ করতে পারবে, ফ্লাইট উড়াতে, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি এক একটা কাজের এক একটা পলিসি আছে। তাহলে সার্জারির ভালো আউটকাম কিন্তু শুধুমাত্র এই কয়েক ঘন্টা সার্জারির উপরেই ডিপেন্ড করে না। এতক্ষণ ধরে আমানুল্লাহর সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে সঠিক পেশেন্ট সিলেকশন করা, তারপর তো সেই সার্জারির পিরিয়ডটা এবং পোস্ট সার্জিক্যাল রিকভারি, এবং বাড়ির লোককে সেই পরবর্তী কতগুলো দিন বা কতগুলো সপ্তাহ বা কতগুলো মাস ওই পেশেন্টের কেয়ার, এর উপরেই কিন্তু আলটিমেটলি পেশেন্টের আউটকামটা ডিপেন্ড করছে। তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবো অন হেলথ কেয়ার অ্যাক্সেসিবিলিটির উপরে। মানে আমাদের ইন্স্যুরেন্স কভারেজ যাই হোক, আমাদের আর্থিক অবস্থা, সোশিও ইকোনমিক অবস্থা যাই হোক না কেন, প্রত্যেকটা মানুষ কিন্তু একটা নিজস্ব স্বাস্থ্যের অধিকার প্রত্যেকের আছে। তো সাপোজ আমাদের এখানে স্বাস্থ্য সাথী কার্ড আছে, আয়ুষ্মান ভারত, ইএসআই, সিজিএইচএস, প্রাইভেট ইন্স্যুরেন্স বা ক্যাশ পেশেন্ট, প্রত্যেকেই কিন্তু নিজের হার্টটাকে সচল রাখতে চায়। তো তাদের ক্ষেত্রে তোমার কি সাজেশন থাকবে, কোন চিকিৎসা কোথায় গেলে কিভাবে পাবে? হ্যাঁ, প্রথমে বলি স্বাস্থ্য একটা বেসিক রাইটস, মানে একদম ধরতে পারো খাবার কি খাবো তার থেকে জামা কাপড় কি করবো, শিক্ষা আমার যেমন অধিকার, সেরকম স্বাস্থ্য একটা অধিকার। মানুষকে এই অধিকারটা পাইয়ে দিতে হবে এবং প্রত্যেকটা মানুষের এই অধিকার থাকা খুব স্বাভাবিক। তো সেই জন্য আমরা মানে দেখি যে সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাই যদি ভাবি, তাহলে সরকারি ভাবে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা মানুষই কিন্তু আজকে অলমোস্ট বিনা মূল্যে চিকিৎসা ব্যবস্থা অ্যাভেল করে। এবার আমরা যদি স্বাস্থ্য ব্যবস্থা যেটা আমরা বেসরকারি ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এখানে আমাদের দু ধরনের সার্ভিস আছে, যেটা একটা স্মল স্কেল হসপিটাল এবং ছোট ছোট নার্সিং হোমের কথা বলি। আরেকটা আছে একটা কর্পোরেট হসপিটাল, যেখানে একটু উন্নত মানের বলতে পারো এবং বড় বড় অপারেশন, জটিল অপারেশন, সেই ক্ষেত্রে আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে এগুলো হয়ে থাকে। এবার আমরা যদি মানে সরকারের এটা সরকারি হসপিটালকে আমরা যদি আলোচনা করি, পর্যালোচনা করি, তাহলে সেখানে দেখবো যে সমস্ত কিছুই কিন্তু আজকের দিনে একদম ফ্রি অফ কস্ট অ্যাভেল করতে পারে। এবার ছোট ছোট নার্সিং হোম গুলোতে এইটা ইম্পর্টেন্ট এই জন্যই কারণ আজকের দিনে বিশেষ করে কর্পোরেট এবং বড় লার্জ স্কেলের হসপিটাল এখনো কিন্তু সব জায়গায় পৌঁছায়নি। এবং যদি তুমি দেখো আজকে সব থেকে প্যাথেটিক যে ঘটনাগুলো ঘটে, বিশেষ করে হার্টের অ্যাটাক যদি আমরা দেখি, তাহলে কিন্তু এইগুলো অনেক পেরিফেরির দিকে, মানে গ্রামের দিকে ছড়িয়ে গেছে বেশি। সেইখান থেকে আজকে কলকাতায় যদি সে হার্ট অ্যাটাক নিয়ে পৌঁছাতে যায় চিকিৎসা নেওয়ার জন্য, তাহলে কিন্তু রাস্তাতেই অনেক পেশেন্ট মারা যাবে। তো সেক্ষেত্রে আমাদের স্মল স্কেল হসপিটালগুলো, যেগুলো ছোট ছোট হসপিটাল, নার্সিং হোম, সেগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। বিশেষ করে ইনিশিয়াল ট্রিটমেন্টটা ওরা দিয়ে তারপরে একটু পেশেন্টটাকে স্টেবল করে এবং তাকে যথেষ্ট মানে প্রপার গাইড দিয়ে তারপরে এবার হসপিটালে স্থানান্তর করে। এবং ইভেন আমরা দেখেছি যে কার্ডিয়াক পেশেন্ট, বিশেষ করে হার্ট অ্যাটাকের পরে এই স্থানান্তর, ট্রান্সপোর্টেশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এই টাইমে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়। এবং মৃত্যুর কারণ যদি পর্যালোচনা করি, তাহলে আমরা দেখবো যে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলে যেটা জানি, বা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, এই দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ যেখানে মানুষ মারা যায়। এই জিনিসটা একমাত্র প্রিভেন্ট করা যাবে যদি সেই রোগী কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে করে ট্রান্সপোর্ট হয়। আদারওয়াইজ এই পেশেন্টকে বাঁচানোর কোনো
অধিকার নেই বলতে পারো। এবার আসি আমি লার্জ স্কেল কর্পোরেট হসপিটাল যেগুলো আছে, সেইখানে তুমি যেটা বললে বিভিন্ন রকমের স্কিম, বিভিন্ন রকমের কার্ড এবং ক্যাশ, টিপিএ, ইন্স্যুরেন্স সবগুলো জিনিস আছে যেরকম। এবার এইখানটাই কর্পোরেট হসপিটালগুলো যে জিনিসটার উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এদের একটা বেসিক ডিস্ট্রিবিউশন থাকে। কিছু পেশেন্ট ক্যাশে পেশেন্ট ভর্তি হবে, অপারেশন হবে, এবং এইরকম পেশেন্ট আছে কিন্তু তাদের মানে ইন্স্যুরেন্সও নেই, কোনো স্কিমেও নেই, ওরা জাস্ট আসবে পয়সা দিয়ে অপারেশন করে বেরিয়ে যাবে। কিন্তু সেই সংখ্যাটা কিন্তু অত বেশি নয়, কারণ সবার কিন্তু অত ওই রকম ইনস্ট্যান্ট বের করে দেবে একটা হার্টের অপারেশনের জন্য 3-4 লাখ টাকা বের করে দেবে, এটা কিন্তু আমার মনে হয় আমাদের সমাজে যদি আমরা খুঁজি তাহলে অত বেশি সংখ্যক লোক আমরা পাবো না। এবার আসি আমাদের স্কিম পেশেন্ট গুলো। স্কিমের মধ্যে যেমন আমাদের সরকারের তরফ থেকে যেটা আছে, যেটা স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিশেষ করে হার্টের যে অপারেশন বা হার্টের ইন্টারভেনশন, এটা কিন্তু একটা হিউজ পরিবর্তন এনেছে। লাস্ট 5 বছর যদি আমরা পর্যালোচনা করি তাহলে অনেক ক্ষেত্রে আমরা হার্টের রোগীকে আমরা লুজ করতাম, কারণ আমাদের কি ছিল, এই অ্যাক্সেস পেত না ওরা। কেন? কারণ হচ্ছে বেশিরভাগের হচ্ছে সামর্থ্য ছিল না। এবং এই জিনিসটা কিন্তু একটা বিশাল হিউজ পরিমাণে গ্যাপ ফিল করে দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। এবং এই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে আজকে সরকারি মানে জায়গা ছাড়া বেসরকারি যে বড় হসপিটাল বলো, কর্পোরেট হসপিটাল বলো, সব জায়গাতে কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনা পয়সায় অপারেশন করে নিয়ে চলে যাচ্ছে। এবং পেশেন্টের মানে বাড়ির লোক বুঝতেও পারছে না যে কত টাকা খরচা হতে পারে। এবার আসি আলাদা, যেমন আয়ুষ্মান কার্ড, যেমন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, সিজিএইচএস, ইএসআই, এগুলো বিভিন্ন স্কিম দিয়ে বিভিন্ন সরকার থেকে কর্পোরেটের সঙ্গে একটা টাই আপ থাকে। এবং সেই ক্ষেত্রে কি হয়, একটা মানে কন্ট্রোল সিস্টেম আর কি। যে কোনো হসপিটাল চাইলেই তো একটা অপারেশনে 5 লাখ নিয়ে নিতে পারে বা 10 লাখ, বা তখন তো একটা এমার্জেন্সি হয়েছে বা পেশেন্টের বাড়ির লোককে ভয় দেখিয়ে যে কেউ কিছু এটা করতে পারে, কিন্তু এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? ইএসআই এর যদি পেশেন্ট স্কিমে থাকে তাহলে ইএসআই কিন্তু ওই পার্টিকুলার অ্যামাউন্টই স্যাংশন করবে, তার বেশি সরকার হসপিটাল তুমি যাই করো তোমাকে টাকা দেবে না। এর যে একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এবার আসি অ্যাক্সেসিবিলিটি, যেটা তুমি কোশ্চেন করলে, অ্যাক্সেসিবিলিটি কিন্তু অনেকটা বেড়ে গেছে বিকজ অফ এই স্কিম। আচ্ছা, আমি যখন ক্রিটিক্যাল কেয়ারে কাজ করতাম, আমাদের যিনি ডিরেক্টর ছিলেন উনি বলতেন সাডেন জিনিসটা কখনো হয় না, সবকিছুই হয় সিকুয়েন্সিয়ালি, আমরা ধরতে পারি না বা বুঝতে পারি না। ইভেন হার্টের ক্ষেত্রেও সেম। তুমি কি বলবে যে মানে কোন অভ্যেস বা আমাদের কোন রুটিন যাই আমাদের এই হার্টের প্রবলেম গুলোকে গ্র্যাজুয়ালি দিন দিন বাড়াচ্ছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি তুমি যেটা বলতে চাইছো, যেটা মানে হার্টের অসুখের একটা ডেমোগ্রাফিক প্রোফাইল, ঠিক আছে? তো ডেমোগ্রাফিক প্রোফাইল বা ডেমোগ্রাফি মানে যেটা আমাদের মানে প্রিভেন্টিভ মেডিসিন আমরা পড়েছি, সেটা প্রত্যেকটা অসুখের একটা ন্যাচারাল হিস্ট্রি থাকে, একটা ধরন থাকে। যেটা আমরা যদি হার্টের অসুখটাকে ধরি, বিশেষ করে হার্ট অ্যাটাক, এই জিনিসটা কিন্তু নিয়ে আমাদের প্রচুর মানে স্টাডি হয়েছে, রিসার্চ হয়েছে, এবং রিসেন্টলি যেটা খুব সাময়িক কালে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কিছু হার্টের অসুখের যে ধরন, প্রকৃতি, সেটা একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে লাস্ট 15-20 বছর যদি ধরি আমরা, তাহলে দেখবো যে প্রথম চেঞ্জ হয়েছে যে মানুষের বয়সের যে ম্যানিফেস্টেশন, যে কোন বয়সে হার্টের অসুখগুলো হতো। আগে যদি দেখি তাহলে 60 বছর বা তার পরবর্তীকালে হতো। এখন দেখছি যে 25 বছর 30 বছর বয়সে হার্ট অ্যাটাক হয়েছে, এবং আমি অপারেশন করেছি, যেমন কালকেই অপারেশন করলাম, তার বয়স ছিল 32 বছর। সেকেন্ড জিনিস যেটা হয়েছে, মানে এটা হচ্ছে আর্লি এজ অফ অনসেট, মানে খুব অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়েছে। আমাদের এই দুজন বন্ধু হয়ে গেছে আমাদের ব্যাচে। সেকেন্ড জিনিস যেটা হয়েছে, হার্ট অ্যাটাকটা আগের জামানায় আমরা শুনতাম যে বড় লোকের অসুখ, আজকে কিন্তু ওইটা একদম পুরো উল্টে গেছে। কারণ হচ্ছে হার্ট অ্যাটাকের রোগী তুমি দেখবে গ্রামের মধ্যে ঢুকে গেছে, গ্রামের মধ্যে প্রচুর হার্ট অ্যাটাকের রোগী আছে, অপারেশন করছো তুমি। থার্ড যে জিনিসটা আমাদের চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে মহিলাদের হার্ট অ্যাটাকের পরিসংখ্যান বেড়ে গেছে। এবং চতুর্থ যেটা আমাদের সব থেকে চোখে পড়ার মতো, হার্ট অ্যাটাক হওয়ার পরবর্তীকালে
যে আমাদের আগে যে মানে মানুষের আউটকাম হার্ট অ্যাটাক থেকে বেরিয়ে আসার যে প্রবণতা সেটা অনেক ভালো ছিল, এখন হার্ট অ্যাটাক হচ্ছে মানুষ মারা যাচ্ছে। এইটা দেখবে একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে, যে মানে সিভিয়ারিটি হার্ট অ্যাটাক হলেই মানে আমরা দেখলাম যে এপিজে আব্দুল কালাম উনি লেকচার দিতে দিতে স্টেজে দাঁড়িয়ে কোলাপস করলেন এবং আর কিছুই করা হলো না। এই যে কেকের মতো সিঙ্গার যিনি কনসার্ট করছেন, করতে করতে হঠাৎ করে কি হলো, তারপরে মারা গেলেন। এই যে মানুষ মারা যাওয়ার প্রবণতা, এটা কিন্তু হার্ট অ্যাটাকের পরে অনেক বেড়ে গেছে রিসেন্টলি। এই যে 10-15 বছর বা 20 বছরের যে পরিসংখ্যান আমরা যদি দেখি, তাহলে আমরা মানে এই যে মৃত্যুটাকে যদি দেখি, হার্ট অ্যাটাকের মৃত্যু, তাহলে আমরা একটা এই যে রিসেন্ট আমরা কোভিড প্যান্ডেমিক থেকে উঠে এলাম, আমরা দেখবো যে কোভিড প্যান্ডেমিকে সারা দুনিয়ায় তুমি জানো কত মারা গেছে। এটা মানে ম্যাক্সিমাম সব যদি ক্যালকুলেট করে দেখি, তাহলে 7 পয়েন্ট সামথিং কত একটা মিলিয়ন লোক টোটাল সারা বিশ্বে মারা গেছে। আমরা যদি হার্ট অ্যাটাকের মানে পরিসংখ্যান দেখি, তাহলে দেখবো যে প্রত্যেক বছরে হার্ট অ্যাটাকের জন্য বা হার্টের কারণে মানুষের মৃত্যু হয় প্রায় 17.2 মিলিয়ন। মানে এক বছরে মানে কোভিডে যত মৃত্যু হয়েছে তার দ্বিগুণেরও বেশি মারা যায় হার্ট অ্যাটাকের কারণে। কিন্তু আমরা তবুও মানে সচেতন নয় কেন? হার্ট অ্যাটাক সম্বন্ধে আমাদের আইডিয়া নেই কেন? কারণ এটা খুব স্লো গ্রোয়িং প্রসেস। কোভিড প্যান্ডেমিক হয়েছিল হঠাৎ করে এবং সাডেনলি কারণ তৈরি হয়েছিল সাডেনলি। তো এই জিনিসগুলো হার্ট অ্যাটাকের যে মানে ন্যাচারাল হিস্ট্রি, এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মানুষের মধ্যে অ্যাওয়ারনেসের যে দরকার। এবার আসি আমি কি কি কারণে হার্ট অ্যাটাক হয়। আমাদের কোন পার্টিকুলার অসুখের একটা বিভিন্ন মানে ডেফিনিট ইটিওলজি থাকে বা ডেফিনিট কজ থাকে, কারণ থাকে। এরকম হার্ট অ্যাটাকের বিশেষ করে কিছু কিছু কারণ আছে, যেমন স্মোকিং। আমরা জানি দেখি যে স্মোকিং জিনিসটা এমনই একটা জিনিস যে সরকারি বলো বা বেসরকারি যে কোনো জায়গায় সিগারেটের গায়ে লেখা আছে স্মোকিং কজেস ইনজুরিজ টু দ্য লাংস, লাংসের ক্যান্সার হচ্ছে, মুখের ক্যান্সার হচ্ছে, কিন্তু আমরা কখনো দেখি না যে স্মোকিং করলে হার্টের অসুখ বেড়ে যায়। এটা একটা সব থেকে বড় আমাদের ফেলিওর। সেটা আমাদের নিজস্ব পার্সোনাল ফেলিওর বলতে পারো, সরকারি ফেলিওর বলতে পারো, বিভিন্ন দিক থেকে এইটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস। হার্টকে কিন্তু বাঁচিয়ে রাখার জন্য স্মোকিং হচ্ছে 1 নাম্বার কারণ যে হার্টের অ্যাটাক হয়। দ্বিতীয়ত হচ্ছে সুগার, ডায়াবেটিস। ডায়াবেটিস ইটসেলফ ইজ নট এ প্রবলেম, বাট ডায়াবেটিস যদি আমার আনকন্ট্রোল হয় তাহলে ইট ক্যান কজ এনিথিং। ঠিক? তো এই ক্ষেত্রে আমাদের ডায়াবেটিসটা আছে মানে আমাকে কন্ট্রোলে রাখতে হবে সুগারটা। হাইপারটেনশন মানেই অসুখ, মানুষ মারা যাবে না, কিন্তু হাইপারটেনশন যদি আনকন্ট্রোল হয়ে যায় তাহলে ব্রেন স্ট্রোক হবে, হার্ট অ্যাটাক হবে, বিভিন্ন অর্গান ড্যামেজ হবে, চোখটা চলে যাবে। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তৃতীয়ত আমাদের প্রাত্যহিক যে জীবনের চলাফেরা, আমাদের লাইফস্টাইল, এটা কিন্তু ভীষণ ভাবে এফেক্ট করে হার্টের উপর। কারণ হচ্ছে হার্ট যেমন সবকে চালাচ্ছে, হার্টেরও একটা নিজস্ব ছন্দ আছে, হার্টেরও একটা সিস্টেম আছে, একটা ডিসিপ্লিন আছে। সেই ডিসিপ্লিনের বাইরে যদি কেউ মানে যায় তাহলে কিন্তু হার্ট ওটাকে বরদাস্ত করবে না। এবং সেই ডিসিপ্লিন গুলো যেটা আছে হার্টকে এবং আমাদের পুরো সার্কুলেটরি সিস্টেমকে সঠিকভাবে বজায় রাখার জন্য আমাদের কিছু প্রাত্যহিক কায়িক পরিশ্রম দরকার, শরীর চর্চা দরকার, শরীরের পরিশ্রম দরকার। যেটা আমরা তুমি দেখবে যে আমরা যারা গ্রাম থেকে উঠে এসেছি তারা দেখবো যে মানে গ্রামে আগে মানে আজকে 10 বছর আগের কথা যদি বলি, তাহলে গ্রামের লাঙল দিয়ে চাষ করা হতো। এবার 1 বিঘা জমি চাষ করার জন্য একটা গরুর লাঙলে যদি আমরা চাষ করি তাহলে কতটা পথ হাঁটতে হতো, অনেকটাই। আজকে কি হবে, একটা তুমি পুরো গ্রাম ঘুরে দেখবে একটা গরুর গাড়ি পাবে না, একটা গরুর লাঙল পাবে না। সবকিছু চাষ হচ্ছে ট্রাক্টর দিয়ে। তো মানুষের শরীরের পরিশ্রম, কায়িক পরিশ্রম হচ্ছে এটা। আচ্ছা, একটা কার্ডিয়াক সার্জনের প্রেসক্রিপশন হিসেবে হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করার ক্লিয়ার কাট পয়েন্ট বাই পয়েন্ট অ্যাডভাইস কি থাকে? আমরা যদি খুব সংক্ষেপে বলি, তাহলে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম যে হার্ট অ্যাটাকের কিছু স্পেসিফিক কারণ থাকে এবং সেই কারণগুলো প্রথমত বুঝতে হবে। এবং এই কারণগুলো একটা একটা করে যদি আমরা ধরি, তাহলে হচ্ছে প্রথমে বললাম স্মোকিং। স্মোকিং, একটা সিঙ্গেল স্মোকিংও কিন্তু হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। একদম স্টপ মানে কোয়াইট স্মোকিং, একটাও নয়, নাম্বার। দ্বিতীয় হচ্ছে আমাদের সুগার, প্রেশার যাদের আছে তাদেরকে একদম স্ট্রিক্ট কন্ট্রোলে রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে আমাদের মিনিমাম
অন্তত 1 ঘন্টা হলেও দিনে আমাদের শরীর চর্চার দিকে মন দিতে হবে। এবং প্রত্যেক দিন আমাদের এটাকে একদম রুটিনে পরিণত করতে হবে যে আমার শরীরের পরিশ্রম করানোর যে চর্চা, বিশেষ করে সকালের যে সানলাইটের এক্সপোজার শরীরের ওপর, এবং তার সঙ্গে শরীরের পরিশ্রম, কায়িক পরিশ্রম বা এক্সারসাইজ, এইটাকে আমাদের জরুরি। এই একটা সিঙ্গেল ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের পুরো সার্কুলেটরি সিস্টেম এবং হার্টকে সুঠাম রাখবে। এবং তার জন্য আমরা বলি যে তুমি সপ্তাহে অন্তত 5 দিন, এবং পুরো 5 দিনের মধ্যে অন্তত 2 দিন তোমাকে একটু হলেও অল্প স্বল্প ওয়েট নিয়ে মাসল এক্সারসাইজ, স্ট্রেনথেনিং এক্সারসাইজ, এইগুলো করলে কিন্তু তোমার শরীরটা একদম পারফেক্ট থাকবে এবং শরীরের ভেতরে যে সার্কুলেটরি সিস্টেম এটা স্ট্রং থাকবে। দ্বিতীয়ত হচ্ছে খাবারের অভ্যেস। তুমি দেখবে খাবারটা, আমাদের খাবারের যে অভ্যেসটা থাকে, সকালবেলা মর্নিং ব্রেকফাস্ট করতে করতে আমি দুপুরবেলা 12টা বাজিয়ে দিলাম, তারপরে দুপুরের লাঞ্চ করতে করতে 4টে হয়ে গেল, তারপরে মানে বিকেল বেলায় খুব জোর খিদে পেয়েছে, রাস্তার ধারে যা পেলাম মানে ভাজাভুজি খেয়ে নিলাম, তারপরে এবার হয়তো রাত্রিবেলায় অফিস থেকে ফিরে বাড়িতে সমস্ত কিছু যা রান্না হয়েছিল সব খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। এই জিনিসটাকে আমাকে সিস্টেমের মধ্যে আনতে হবে, ডিসিপ্লিন। আমাকে সকালবেলার খাবার 8টার মধ্যে কমপ্লিট করতে হবে এবং সেই খাবারটা একদম হেভি ওয়েট হতে হবে, লাইক এ লায়ন। মানে ওই আমাদের যে ডেইলি লাইফের রিদমটা যখন নষ্ট হয়ে যাবে তখন হার্টের রিদমে ইস্যু হবে। এবার আমরা বলি যে প্রথম অন্তত পুরো দিনের খাবারকে যদি আমরা ডিস্ট্রিবিউট করি, তাহলে সকালবেলায় আমরা বলি 40 to 50% খাবার সকালবেলায় খেতে হবে। এবং সকালবেলার খাবারের সঙ্গে সঙ্গে ওর যেমন খাবারের ইনগ্রেডিয়েন্ট বিভিন্ন রকমের থাকে, কার্বোহাইড্রেট বলো, প্রোটিন থাকে বলো, সেরকম ভাবে আমরা সবজি এবং ফল, এই খাবারটাকে আমরা প্রাধান্য দেব। এরপরে আমরা যেটা দেখবো যে দুপুরের খাবারটা একদম পার্টিকুলার 1টা বা 2টো বা 3টার মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে, এবং ইউজুয়ালি 30% পুরো দিনের খাবারটাকে আমরা ওই টাইমে কনজিউম করব। এরপরে রাত্রিবেলার খাবারটা কিন্তু আমাদেরকে সবচেয়ে কম খেতে হবে। কেন? কারণ হচ্ছে রাত্রিবেলায় খাবার পরে আমাদের শরীরের পরিশ্রম তো খুব একটা হয় না, এবং আমাদের যে বেসিক আমাদের মেটাবলিক চাহিদা সেইটুকু মেকআপ করার জন্য যতটুকু দরকার। কেন? কারণ হচ্ছে এই যে খাবারের কোয়ান্টিটি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় বলি যে ডিমের কুসুম খেলে নাকি আমাদের চর্বি জমছে। অ্যাকচুয়ালি এইটা কিন্তু সত্যি কথা বলে আমার মনে হয় না। কারণ তুমি যদি চিনি বেশি খাও তাহলে কিন্তু ওইটা আমাদের শরীরের মধ্যে কনভার্ট হয়ে কোলেস্টেরল হবে, এবং সেই কোলেস্টেরল আমার ওইখানে করোনারিতে জমা হবে। এবং অনেক ক্ষেত্রে এইটাই দেখা গেছে যে আমার ক্যালোরি যে ইনটেক দরকার তার থেকে অতিরিক্ত ক্যালোরি যদি আমি ইনটেক করি এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি তার বার্ন আউট না করি, তাহলে কিন্তু এইটা আমাদের শরীরে জমবে এবং ওই খাবারটাই আমাদের স্যাচুরেটেড ফ্যাট হিসেবে জমবে। দ্যাট ইজ দ্য ডেঞ্জারাস ফ্যাট। এবার আসি আরেকটা জিনিস, যেটা আমাদের রিদিম। আমাদের প্রত্যেকটা মানুষের একটা ফিজিওলজিক্যাল রিদিম থাকে, এইটাকে কখনো ব্রেক করে। অনেক সময় দেখা যাচ্ছে, বিশেষ করে আজকে এই এআই বা আধুনিকতার যুগে আমরা যত সোশ্যাল মিডিয়া আসছে তত আমরা যেন আনসোশ্যাল হয়ে গেছি। এবার মানুষের সঙ্গে কোনো ইন্টারাকশন নেই, সব সময় একটা নিজের মোবাইলে চোখ বন্ধ করে বসে আছি। এইটাতে যেটা হচ্ছে সমস্যা, সেটাতে একদিকে যেমন তার রিদিমটা চেঞ্জ হচ্ছে, হ্যাম্পার হচ্ছে, আরেকটা হচ্ছে স্লিপ ডিসঅর্ডার হচ্ছে, স্লিপের উপর হ্যাম্পার হচ্ছে, ভীষণ টেনশন হচ্ছে পেশেন্টের, মানে বিভিন্ন লোকের মধ্যে, এবং অ্যাংজাইটি তৈরি হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের কারণ। এবং এই যে রাত জেগে আমি 12টা পর্যন্ত মোবাইল দেখছি এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার পুরো স্লিপ সাইকেলটাকে ডিস্টার্ব করছি, তারপরে এবার ঘুম থেকে উঠতে উঠতে 10টা বাজাচ্ছি, মানে পুরো একদম পুরো সার্কাডিয়ান রিদম যেটা থাকে সেটা কি গোটা 12টা মানে পুরো নরমালাইজ করতে হবে। ওভারঅল আমানন্দার সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথাবার্তার ফলে যেটা আমার মনে হলো, আমরা আমাদের হৃদয় যতটা ভয়ঙ্কর তার থেকে বেশি ভয়ঙ্কর আমাদের অবহেলা। তো আমরা যদি আমাদের এই প্রত্যেকটা সিমটমকে একটু আমরা নজর দিই, আমরা আমাদের লাইফস্টাইল মডিফাই করি, তাহলেই কিন্তু আমরা এই হৃদরোগের ভয় থেকে মুক্তি পেতে পারবো। আজকের দিনে মেডিসিন, সার্জারি, ভালভ রিপ্লেসমেন্ট, অ্যানজিওপ্লাস্টি সবই সম্ভব যদি আমরা জিনিসটাকে সঠিকভাবে জানি এবং সঠিক জায়গায় সঠিক টাইমে পৌঁছে যাই।
তো আজকের এই আলোচনা আমরা সম্ভব ছিল না আমাদের করা যদি না আমাদের সঙ্গে মারিয়াম হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড ওরা এদের যে একটা পদক্ষেপ পডকাস্টিং মানুষকে সচেতন করা, আমি খুব সাধুবাদ জানাই তাদের এই প্রচেষ্টাকে। এবং এইখান থেকে অনেক মানুষ আমাদের অনেক সময় আমাদের যে কার্ডিয়াক সার্জনদের সঙ্গে অনেকেই অনেক রকম ভাবে চেষ্টা করলেও অনেকটা সময় কানেক্টেড হতে পারে না, এবং এরা একটা মিডিয়াম হিসাবে কাজ করে আমাদের কথাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এটার জন্য আমি সত্যি কৃতজ্ঞ এবং তাদের ধন্যবাদ জানাই, এবং তাদের ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা। আরো ভালোভাবে মানুষের কাছে, মানুষের জন্য, মানুষের হয়ে কাজ করুক, আমি এই আশা রাখি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।